বিক্ষোভের মুখে ছুটির পর আজ খুলছে পোশাক কারখানা। অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা উপদেষ্টাদের। প্রভাব পড়বে না বেতন পরিশোধে, জানিয়েছে বিজিএমইএ। ছাত্র গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি আজ। হতাহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। পদত্যাগের আলোচনার মধ্যেই আজ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার। মেয়াদ শেষের আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারে আউয়াল কমিশন। এবং পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত শান্তরা, আসেননি সাকিব আল হাসান। ভোরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। নানা দাবিতে গাজীপুর, সাভার সহ বিভিন্ন শিল্পাঞ্চলে বুধবার দিনভর আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। এক পর্যায়ে শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়। শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নামে যারা অস্থিরতা তৈরি করছেন তারা বহিরাগত মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন তাদেরকে মোকাবিলা করতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। একই অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অস্থিরতার বিরুদ্ধে অ্যাকশন শুরুর ঘোষণা দেন। পোশাক কারখানায় নারী পুরুষ সমান হারে নিয়োগ, সরকার পরিবর্তনের পর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে সোমবার থেকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় তৈরি পোশাক শিল্প খাতে। এসব দাবিতে বুধবারও নবীনগর, চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। আন্দোলন ছড়িয়ে পড়ে গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, চন্দ্রা, নরসিংদী ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলেও। এমন পরিস্থিতিতে তৃতীয় দিনের মতো অন্তত 60টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে শ্রমিক আন্দোলন নিয়ে বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করেন সংশ্লিষ্ট উপদেষ্টারা। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের জানান দেশের অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সহ বহিরাগতরা জড়িত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না। বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেট সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে, এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এটা যদি নষ্ট হয় বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে। এদিকে শিল্প এলাকায় অসন্তোষ বন্ধে সব পক্ষের সঙ্গে সংলাপ চলছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেছেন অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেয়া হবে না। গার্মেন্টস মালিক যারা প্রতিষ্ঠান খুলতে চায়, যারা আমাদের সহায়তা চায়, আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি। পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আছে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চলমান অস্থিরতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে আবারও জানান তিনি। পদক্ষেপ কঠোর না হবে, পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। পোশাক খাতে অস্থিরতা বন্ধে শিল্প মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার কথা জানান উপদেষ্টারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয় আজ থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। গতকাল বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মাসের শুরুতে কারখানায় ঝামেলা হলেও বেতন দিতে দেরি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
বকেয়া বেতন পরিশোধ, চাকরি স্থায়ীকরণ এবং নারী পুরুষের সমান অধিকার সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন যাবৎ অস্থিরতা বিরাজ করছে দেশের শিল্পাঞ্চলে। শ্রমিকদের বিক্ষোভের মুখে বন্ধ হয় একের পর এক কারখানা। নিরাপত্তা শঙ্কায় বুধবারও বন্ধ ছিল 167টি কারখানা। এমন পরিস্থিতিতে চলমান সংকট নিরসনে কারখানা মালিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে বিজিএমইএ সভাপতি বলেন, নিরাপত্তা নিশ্চিত করেই বৃহস্পতিবার থেকে খোলা থাকবে দেশের সব কারখানা। মাসের শুরুতেই পোশাক মালিকরা কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হলেও শ্রমিকদের বেতন হাতে পেতে দেরি হবে না বলেও আশ্বাস দেন সভাপতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোনো ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ কালকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাখবে। আমাদের কমিটমেন্ট দেওয়ার পরে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো। বহিরাগতদের ইন্ধনে কারখানাগুলোতে হামলা হয়েছে দাবি করে সংস্থাটি বলেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় না থাকায় চলমান নৈরাজ্য ঠেকাতে ব্যর্থ হয়েছেন তারা। তারা নিজেরাই জানে না কালকে সকালে তার কোথায় পোস্টিং হবে। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সক্ষমতা সেটা এই মুহূর্তে নাই। এটাকে কাজে লাগিয়ে যে যার উদ্দেশ্য হাসিল করতে ফ্যাক্টরি গেটে চলে আসছে। আমরা হলফ করে বলতে পারি এটা আমাদের ওয়ার্কারের কাজ না। অভ্যন্তরীণ সমস্যা এবং শ্রমিকদের দাবিগুলো নিয়েও শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস বিজিএমইএর। বৈঠক করার চেষ্টা করছি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী। পানি নেমে যাওয়ার সঙ্গে স্পষ্ট হয়েছে ক্ষতচিহ্ন। বানের পানিতে মারা গেছে প্রায় 2000 খামারের 54,000-এর বেশি গবাদি পশু। আর মৎস্য খাতে এখন পর্যন্ত 28 কোটি 9 লাখ টাকার বেশি ক্ষতি নিরূপণ করা হয়েছে। সব হারিয়ে দিশেহারা খামারিরা। আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। জুলহাস তালুকদারের ছবিতে আতিয়ার সজলের রিপোর্ট। বানের পানিতে ভাসছে হাজারো মৃত মুরগি। বেঁচে নেই বন্যায় আটকে যাওয়ায় খামারের ভেতরের পশু পাখিগুলো। বন্যার পানি নামছে ফেনীতে, সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে নেমেছে বিপর্যয়। সব হারিয়ে দিশেহারা খামারিরা। মৎস্য বিভাগের তথ্য মতে বন্যায় জেলায় মাছ চাষিদের 28 কোটি 9 লাখ 20 হাজার টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন এখাতে অন্তত 20,000 মানুষ। প্রাণী সম্পদ বিভাগের হিসাব বলছে, বন্যায় এখাতে এখন পর্যন্ত প্রায় 396 কোটি 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। পানিতে ডুবে জেলায় 38,731টি গরু ও 21,67,000-এর বেশি মুরগি মারা গেছে। অনেক খামারের ব্যাংক ঋণ থাকায় হতাশার মধ্যে আছেন। এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি খামারিদের। না খাইছিলাম মুরগি বাঁচাবো কেমন করে আমি নিজেই বাঁচতে পারিনি। আমি এই খাঁচার উপর বই রয়েছিলাম। পোষকা পড়ে গেছে, ওলান ফসি গেছে, চামড়া ফসি গেছে, জিলবের ভিতর ফসি গেছে, যেগুলো পানি গেছে। খামারিয়ার ধ্বংস হয়ে গেছে, মাছ গেছে। প্রান্তিক খামারিদেরকে একটু সহযোগিতা করে তাহলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। অবশিষ্ট গরুগুলো আছে, যে খাদ্যগুলো যদি কিছু সহযোগিতা করা হয় তাহলে মোটামুটি অনেক ঘুরে দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে। আর ক্ষতিগ্রস্তদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা প্রদানের আশ্বাস জেলা প্রশাসকের। শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয় থেকে তাদের প্রণোদনা বা তাদেরকে সহায়তা করার জন্য একটা নির্দেশনা আসবে। সেই অনুযায়ী আমরা অতি দ্রুত তাদেরকে আমরা সহায়তা করতে পারবো। জেলা প্রশাসনের তথ্য মতে পানি নেমে যাওয়ার পর এখন চলছে সব বিভাগের ক্ষতি নিরূপণের কাজ। বন্যার আগে এই খামারটিতে গরুতে ছিল পরিপূর্ণ, কিন্তু বন্যার পানিতে ডুবে কমপক্ষে 42টি গরু মারা গিয়ে এই খামারটিতে অনেকটা শূন্যতা বিরাজ করছে। শুধু এই খামারটিই নয়, জেলার এমন শত শত খামারিরা তাদের পশু পাখি হারিয়ে, পুঁজি হারিয়ে এখন অনেকটা বিপাকে। তাদের দাবি, দেশি বিদেশি সহায়তায় তাদের এই শূন্যতা পূর্ণতা পাবে। সেই উদ্যোগে কাজ করবেন সংশ্লিষ্টরা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শহীদি মার্চের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এ ঘোষণা দেন। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চাইলে ছাত্র জনতা আবারও তা রুখে দেবে।
নতুন দেশ প্রাপ্তির প্রায় 1 মাস পর নিজেদের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেন বেশ কয়েকজন সম্মুখ সারির সমন্বয়ক। দেশের বর্তমান সংবিধান আওয়ামী লীগের, জাতীয় সংবিধান নয় উল্লেখ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও রুখে দেবে। ৭২-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং হাসনাতের কথায় সুর মিলিয়ে সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদী সরকারের জুলাই গণহত্যা ইতিহাসে লেখা থাকতে হবে, যাতে পরবর্তী ক্ষমতাধররা বিষয়গুলো ভুলে না যায়। এটি যদি লিখে না থাকে, তাহলে পরবর্তীতে এই আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল আবার একইভাবে এই ফ্যাসিজমের, এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে উঠবে। তাদের এটি জানে থাকা উচিত, মনে রাখা উচিত, মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছিল। ক্ষমতার রদবদল হলেও দুঃশাসন একই রকম রয়ে গেছে বলেও মন্তব্য করেন সমন্বয়ক বাকের। গতকাল দেখেছেন বঙ্গবাজারে, সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার, মহিলা কমিশনার চামেলি, এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা শপথ। এরা সংবাদ মাধ্যমের বা মুক্ত বাক স্বাধীনতার আসলে গলা চেপে ধরতে চেয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই, তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সংহত থাকবে? বৃহস্পতিবার দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে জুলাই গণহত্যায় নিহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে চাঁদাবাজি, সিন্ডিকেট ও লুটপাট রুখে দিতে আবারও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা। মিছিল ও সমাবেশ করে দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার ঘোষণা দেন। আবারও মিছিল, আবারও স্লোগান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনে আবারও কাঁপছে রাজপথ। তবে এবার কোনো সরকার পতনে নয়, মাঠে নেমেছে চাঁদাবাজি, লুটপাট ও সিন্ডিকেটের বিরুদ্ধে। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর 16 শহর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সেটি 2 নম্বর গেটের সামনে বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন সমন্বয়করা। আমাদের এই স্বাধীন বাংলাদেশে কোন রকম চাঁদাবাজ, সিন্ডিকেট, অন্যায়কারীর জায়গা হবে না। যদি কেউ সমন্বয়কদের পরিচয় দিয়ে অন্যায় ও নিয়ম অত্যাচারের সাথে জড়িত থাকে, আপনারা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন। এই সরকারকে বাংলাদেশের সংস্কার হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার মাধ্যমে পরবর্তী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এর আগে বেলা 11টার দিকে নগরীর 16 শহর রেল স্টেশনে জড়ো হন শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরকারি, বেসরকারি, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন। জানান, দেশ রক্ষায় অনিয়ম ও সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনে আবারও রক্ত ঝরবে রাজপথে। আওয়ামী শাসনের সময় যে চাঁদাবাজিটা ছিল, ঠিক তারা আবারও সে অতীতের মতো আবারও চাঁদাবাজি শুরু করছে। এই চাঁদাবাজিদের বিরুদ্ধে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান। আমাদের এই স্বাধীন দেশে কোনো সিন্ডিকেট, কোনো চাঁদাবাজি চলবে না। ছাত্র সমাজের দাবি একটাই, আমরা বাংলাদেশের মধ্যে কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম সিন্ডিকেট করতে দিব না। পরে বিপ্লব উদ্যানে জাতীয় পতাকা উড়িয়ে শেষ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে সচিবদের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারি কাজ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
8 আগস্ট দায়িত্ব নেয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে বুধবার প্রথমবার অফিস করেন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা বৈঠক করেন 55 মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে। ডক্টর ইউনুসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সব সচিবদের সঙ্গে এটি প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এর আগে 12 আগস্ট 25 মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে অতিথি ভবন যমুনায় বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সচিবদের স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজ করতে বলেন প্রধান উপদেষ্টা। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, গদবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সংস্কার করা, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করা, দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্ট অর্জন করা সহ সচিবদের বেশ কিছু নির্দেশ দেন সরকার প্রধান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগের আলোচনার মধ্যেই আজ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসির একাধিক সূত্র জানিয়েছে সংবাদ সম্মেলন থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। 5 আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতনের পর একে একে পদত্যাগ করা শুরু করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিবর্গ। সে সময় দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনেরও পদত্যাগের দাবি ওঠে। এমন দাবির মধ্যেও অনিয়মিত অফিস করেন নির্বাচন কমিশনাররা। পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে কমিশনাররা বিক্ষিপ্ত জবাব দেন। অবশেষে নির্বাচন কমিশন পদত্যাগ করতে যাচ্ছে বলে জানিয়েছে ইসির একাধিক সূত্র। বুধবার জানা যায় কমিশনাররা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার যে সংবাদ সম্মেলন ডেকেছেন, ইসি সূত্র বলছে সেখান থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। শুরু থেকেই আউয়াল কমিশন ঘিরে ছিল নানা বিতর্ক। সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হলেও কমিশনাররা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ব্যক্তি বলে গুঞ্জন ওঠে নানা সময়ে। কমিশনাররা নানা সময়ে বেফাঁস মন্তব্য করে হয়েছেন বিতর্কিত। সবশেষ 2024-এর ডামি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমানকে দায়ী মনে করেন পর্যবেক্ষকরা। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে ভোটের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় আস্থা হারায় এই কমিশন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে গেছে আউয়াল কমিশন। বৃহস্পতিবার পদত্যাগ করলে নতুন রেকর্ড তৈরি করবে আউয়াল কমিশন। এর আগে দায়িত্বকাল শেষ না হতে এভাবে পদত্যাগ করতে দেখা যায়নি কোনো কমিশনকে। 2022 সালের 26 ফেব্রুয়ারি 5 বছরের জন্য নিয়োগ পেয়েছিল কাজী হাবিবুল আউয়াল কমিশন। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। নৈরাজ্য করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। এ সময় দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি জানান তারা। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা অনুষ্ঠানে একথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা গোলাম রব্বানীর পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার শাহবাগে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রব্বানীর পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন তিনি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, হত্যাকারীদের কোনো ক্ষমা নেই। যারা দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে উল্লাস করে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন, সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী তাদেরকে সেইখানে বিচার করতে হবে। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, স্বৈর শাসনের রোষানল থেকে জাতিকে মুক্ত করতে চাইলে অবৈধ নির্বাচন কমিশনকে বিদায় জানাতে হবে।
কিন্তু এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত। নতুন নির্বাচন কমিশনের এই সমস্ত সুবিধাভোগীদেরকে ঝেঁটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। একই দিন শ্রমিক দলের এক জরুরি সভায় উপস্থিত হয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলনের নামে একটি মহল দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির পায়তারা করছে। শিল্প কারখানাগুলোতে চলমান অস্থিরতা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন তিনি। কারা করতেছে নিশ্চয়ই আমাদের লোক, যারা করতেছে তাদেরকে প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যে সব ষড়যন্ত্র, তাহলে কি তাদের এই ষড়যন্ত্র সফলতা দেওয়া যাবে? কোনো মতেই না। কাজে আমাদের চেষ্টা করতে হবে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে আমরা দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবো। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। এই নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হয়ে ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় বলে জানান তারেক রহমান। সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রায় 7 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবনে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। গতকাল রাত 8:30টায় বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আসেন ব্রিটিশ হাই কমিশনার। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, চেয়ারপারসন মেডিকেল বোর্ড, চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আওয়াল। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়। ছিল খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গ। বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশ সম্বন্ধে তাদের চিন্তা ম্যাডামের সাথে আলাপ আলোচনা করেছেন। বাংলাদেশ ইউকে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য আগামী দিনে দুই দেশের মানুষের মধ্যে পিপল টু পিপল রিলেশনশিপ এবং দুই দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে যাতে আরও উন্নততর অবস্থায় যেতে পারে ম্যাডাম তাদেরকে অনুরোধ করেছেন। বিশেষ করে ইউকে এবং ইউএসএ হসপিটালের সাথে যোগাযোগ আমাদের স্থাপিত হয়েছে এবং তাদের সাথে আমাদের চিকিৎসকরা, আমাদের মেডিকেল বোর্ড একটা কমিউনিকেশনস ডেভেলপ করেছে, আগে থেকেই ছিল। এটা আমরা উই আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইংয়ের মতো হলেই ওনাকে বিদেশে চেক আপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে। ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার এবং নামে বেনামে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার 2 ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধেও অনুসন্ধানের কথা জানিয়েছে দুদক। অবসরের প্রায় 3 বছর পর চলতি বছর মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে আলোচনায় আসেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দুর্নীতির অভিযোগ টেনে আজিজ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বলে জানায় দেশটির পররাষ্ট্র দফতর। এরপর সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন অভিযোগের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেন এক আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় সম্পদ কেনা সহ 100 কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণের তথ্য পেয়েছেন তারা। এছাড়া রাজধানীর মিরপুর DOHS বাড়ি নিকুঞ্জ 1-এর 6 নম্বর রোডে আজিজ রেসিডেন্সের তথ্য পাওয়া গেছে।
পাশাপাশি তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও হারিস আহমেদের কয়েকশো বিঘা জমি কেনার কথা জানিয়েছে দুদক। পরে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আজিজের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের কথা জানান দুদক সচিব। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। এদিকে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীরও দুর্নীতির সত্যতা মিলেছে দুদকের প্রাথমিক তদন্তে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে নিজের ও পরিবারের নামে কয়েক কোটি টাকার সম্পদ গড়েছেন নিজাম হাজারী। নিজাম হাজারী ওনার নিজের এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে। আজিজ ও নিজামের ব্যাংক হিসাব পাওয়ার জন্য দুদকের অনুসন্ধান টিমের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩৮ কর্মকর্তাকে দুদকের পাঠানো নোটিশ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিং করেন উপদেষ্টা। মন্ত্রণালয়ের কেউ দুর্নীতিতে জড়িত থাকলে দুদককে সহযোগিতা করারও আশ্বাস দেন তৌহিদ হোসেন। অভিযোগের নেচার দেখে আমার মনে হচ্ছে যে এগুলি অনেকগুলি অডিট অবজেকশনের ফলাফল। অডিট অবজেকশন দুর্নীতি এক জিনিস না। অডিট অবজেকশন অফিসাররা মিট করবেন, মিট করার আগে বোধহয় তাদের পেনশন হবে না, এবং যখন মিট করে সব শেষ পর্যন্ত এমনও হয় যে কিছু আসলেই হয়তো দিতে হবে টাকা, সেটা এমনকি তাদের পেনশন থেকে কেটে রেখে বাকি টাকা দেওয়া হবে, এরকমও আছে। তো আমরা দেখব। আর সহযোগিতার প্রশ্ন যেটা, অবশ্যই আমরা তো চাই না যে কোনো দুর্নীতি হোক, কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে সেটা আমরা অবশ্যই করব। দেখতে হবে যে এটা প্রকৃতই দুর্নীতি হয়েছে কিনা। দেশে তাপমাত্রা বেশি থাকায় এবার ডেঙ্গু বাড়ার আশঙ্কা নেই। গতকাল নগর ভবনে মশা নিয়ন্ত্রণ কাজ তদারকি ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শের আলী। ডেঙ্গুর বিস্তার রোধে ওয়ার্ড ভিত্তিক নিয়মিত এবং বিশেষ কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি। ডেঙ্গু মশা অর্থাৎ এডিস মশা যদি তাপমাত্রা 35-এর উপরে থাকে তাহলে মশাগুলো সার্ভাইভ করতে পারে না। তো এই বছর এই পরিবেশটা আমাদের অনুকূলে গেছে, যদি তাপমাত্রার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যার ফলে মশার ডেনসিটিটা অনেকটাই কমে গিয়েছে। তা আমরা অত্যন্ত আশাবাদী, আল্লাহর ইচ্ছায় এই বছর কোনো সমস্যা হবে না। আমাদের স্বাভাবিক কার্যক্রম আছে এবং কোনো প্রকার সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স করি। অবসর সুবিধা পেতে বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের। যদিও উচ্চ আদালতের নির্দেশ হলো অবসর গ্রহণের 6 মাসের মধ্যে এই সুবিধা পাবেন সংশ্লিষ্টরা, কিন্তু বাস্তবতা ভিন্ন। পরিসংখ্যান বলছে হাজার হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ঝুলছে যুগের পর যুগ। পর্যাপ্ত বরাদ্দের অভাবের কথা শুনিয়ে দায় সারছে কর্তৃপক্ষ। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। কবিতা রানী চন্দ নরসিংদীর এই সাবেক শিক্ষিকা জীবনের 25টি বছর পার করেছেন মানুষ গড়ার কাজে। 2018 সালে অবসর গ্রহণের পর অবসর সুবিধা পেতে অর্ধযুগেরও বেশি সময় ধরে বাধ্য হয়ে ঢাকার পলাশীর ব্যানবেসে যাওয়া আসা করতে হচ্ছে কবিতাকে। কল্যাণ ট্রাস্টের টাকা পেলেও অবসর সুবিধার টাকা কবে পাবেন সেই প্রশ্নের উত্তর জানেন না তিনি। অথচ নিঃসন্তান এই শিক্ষিকাকে প্রতি মাসে বেতনের 10 ভাগ সঞ্চয় করতে হয়েছিল নিশ্চিন্ত অবসরের আশায়। আমার 6 বছর কেন নষ্ট করলো? এতটা কষ্ট করার পরেও আমার থাকা সত্ত্বেও আমি সেই জিনিসগুলা ভোগ করতে পারতেছি না। মানুষের অবসরের পর কতদিন বাঁচে, ন্যায্য টাকা, অথচ আমি আত্মীয় স্বজনের কাছে আমার হাত পাততে হইতেছে। শিক্ষক হাবিবুর রহমানের দশাও একই রকম। টাকার অভাবে গত 8 মাস বন্ধ রয়েছে তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা। চিটাং থেকে এখানে আসা অনেক কষ্টের ব্যাপার। প্রায় 18-20 লাখ 19 লাখের মতো ঋণ করা হয়েছে। তারপরে এর পিছনে আমার স্ত্রীর তো চিকিৎসা এখন করা সম্ভব হচ্ছে না। আর কত নেব? একজন থেকে নিলে কি আবার নেওয়া যায়? বলতে তো লজ্জা লাগে। কিন্তু কেন এই ভোগান্তি? এসব অভিযোগের বিষয়ে যার জানানোর কথা তিনি 5 আগস্টের পর থেকেই লাপাত্তা। বন্ধ রয়েছে মোবাইল ফোন।
আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের রুটিন দায়িত্ব পাওয়া সচিব জানান, এখনো 30,000-এরও বেশি আবেদন জমা পড়ে থাকলেও বরাদ্দের অভাবে তার সুরাহা করা সম্ভব হচ্ছে না। এই আবেদনগুলি নিষ্পত্তি করতে আমাদের প্রায় 27 কোটি টাকা প্রয়োজন হবে। বৎসরে ঘাটতি কিন্তু আমাদের মাসে থাইকেই যেতেছে। এখন যদি আমাদের বৎসরে একটা বাজেট থেকে বরাদ্দ দেওয়া হয় তাইলে এই সমস্যা সমাধান করা সম্ভব। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী 6 মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর ধর্ণা দিয়েও প্রাপ্য টাকার মুখ দেখতে পান না বেসরকারি শিক্ষক কর্মচারীরা। জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা না হলে এই সংকট আরও প্রকট হবে বলছেন সংশ্লিষ্টরা। অবসরে গিয়েও অবসর নেই বেসরকারি শিক্ষকদের। দেশের নানান প্রান্ত থেকে ন্যায্য পাওনার আশায় প্রতিদিন এখানে আসতে হয় তাদের। তবে দায়িত্বরতদের অনেকেই দিনের পর দিন অফিসে না আসায় এ সকল অভিযোগের সদুত্তর দেওয়ারও কেউ নেই এখানে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের পর বরিশালের আদালতে দেখা মিলছে না আওয়ামীপন্থী জ্যেষ্ঠ আইনজীবী ও সরকারি কৌশলীদের। এতে অনেক মামলা আটকে আছে তাদের অনুপস্থিতির কারণে। সৎ ও মেধাবীদের পিপি হিসেবে নিয়োগের দাবি আইনজীবীদের। সুমন হাসানের ছবিতে অপূর্ব রিপোর্ট। AKM জাহাঙ্গীর অ্যান্ড অ্যাসোসিয়েটস বরিশাল জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলার এ কক্ষে নিয়মিত আইনি সেবা দিতেন জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট AKM জাহাঙ্গীর। একই সঙ্গে তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি চেম্বারে অনুপস্থিত। এরই মধ্যে একটি মামলার আসামিও হয়েছেন তিনি। আদালতে অনুপস্থিত বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস সহ অর্ধশত আওয়ামী লীগের প্রভাবশালী আইনজীবী ও সরকারি অনেক কৌশলী। তবে তাদের চেম্বারের জুনিয়র আইনজীবীরা বলছেন সিনিয়র আইনজীবীদের মামলাগুলো চালাচ্ছেন তারা। জুনিয়র আছি বা অন্যান্য আইনজীবী যারা আছি তারা সকলে পরিচালনা করি। আইন পেশায় কোনো সমস্যা হচ্ছে না, সঠিকভাবে পরিচালনা হচ্ছে কোর্ট। আইনজীবীরা বলছেন লবিং এর মাধ্যমে সরকারের আজ্ঞাবহরাই পিপি, জিপি ও এপিপি নিয়োগ পেতেন। ছিল না মেধার মূল্যায়ন। তবে 5 আগস্টের পর তাদের বেশিরভাগই দেখা নেই এখন। এ কারণে বিচার ব্যবস্থায় ধীর গতির পাশাপাশি সৃষ্টি হচ্ছে মামলার জট। মামলাগুলো আমরা সঠিকভাবে পরিচালনা করতেছি এবং বরিশাল জেলা আইনজীবী সমিতি এটা একটা নির্ঝঞ্ঝাট একটা আইনজীবী সমিতি। এখানে কারো প্রতি কারো কোনো ক্ষোভ বা আক্ষেপ নাই, কারো প্রতি কারো অভিযোগ নাই। তদবিরে নয় মেধার ভিত্তিতে সরকারি কৌশলী নিয়োগের দাবি আইনজীবীদের। মেধাবী লোকরা আসলে তাহলে প্রকৃত অপরাধী বিচারের সাজা পাবে আর নির্দোষ লোকরা মুক্তি পাবে। আর মেধাহীন লোকরা আসলে তাহলে ওইটা প্রকৃত অপরাধীও আইনের ফাঁক করে খালাস পেয়ে যায়। বরিশাল আদালতে বর্তমানে 129 জন সরকারি কৌশলী রয়েছেন। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। উন্নয়ন কাজের অংশ হিসেবে খুলনায় চলছে বিভিন্ন দপ্তরের একাধিক প্রকল্পের কাজ। সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক বিভাগ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের একাধিক উন্নয়ন কাজ একই ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের কবজায়। একসঙ্গে অনেক কাজ আটকে রাখায় কোনো কাজই ঠিকভাবে শেষ করতে পারছে না প্রতিষ্ঠানটি। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। খুলনায় বিভিন্ন দফতরের চলমান উন্নয়ন প্রকল্পের 6টি কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স, যার সবগুলোতেই ধীর গতি। খুলনা সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের এসব কাজের টাকার অঙ্কে মূল্য 559 কোটি 9 লাখ টাকা। খুলনা সিটি কর্পোরেশনের আধুনিক বর্জ্য পরিশোধন কেন্দ্র এবং কুয়েট অ্যাপ্রোচ রোডের মেয়াদ শেষ হয়েছে গত জানুয়ারিতে, যেখানে পরিশোধন কেন্দ্রের কাজ হয়েছে মাত্র 35%। আর অ্যাপ্রোচ রোডের সড়ক সংস্কার শুরুই হয়নি, চলছে ড্রেন নির্মাণ। প্রতিষ্ঠানটি নগরীর কেডিএ বিপণী বিতান নির্মাণ কাজ শুরু করে গত বছর, যা চলতি বছর শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র 30%। অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের টেসি ভবন নির্মাণ কাজও শেষ হওয়ার কথা ছিল গত এপ্রিলে। 4তলা ভবনের নিচতলার কাজই শেষ হয়নি এখনও। কয়েক দফায় সময় বাড়িয়ে সড়ক বিভাগের একটি কাজ সম্প্রতি শেষ হয়েছে, অপরটি চলমান। সব মিলিয়ে ভোগান্তির চরমে নগরবাসীর। রডগুলা রয়েছে, যদি একটা কোনো সমস্যা হয় এখানে কাস্টমার আসে আর কে যাতে ঘুরে চলে যায়। চলাচলতে খুব অসুবিধে, এর জন্য আমরা চলতে পারি না, অ্যাক্সিডেন্ট হচ্ছে। ঘন ঘন যানবাহন যখন যায় এখান দিয়ে, তখন এখান থেকে অনেক ধুলোবালি সৃষ্টি হয়।
হ্যাঁ, এটা কিন্তু আমাদের সমাজের জন্য অনেক ক্ষতিকর। অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের দুর্ভোগ অনেকটা বেশি হইতেছে। প্রতিষ্ঠানটির একসঙ্গে এত কাজ করার সক্ষমতা আছে কিনা যাচাই করে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ অর্থনীতিবিদদের। সরকারি কর্তৃপক্ষের দিক থেকে কোনো অবহেলা আছে কিনা, তাহলে সেখানে দায়ী একইভাবে দুই পক্ষও হতে পারে। ঠিকাদারি প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক অক্ষমতা, জনবল, মেশিনারিজ, অর্থ, এইগুলার ক্ষেত্রে তার দুর্বলতা আছে কিনা। কাজের এমন ধীরগতিতে অসন্তোষ দপ্তরগুলোরও। বারবার তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে এবং চিঠি দিয়ে তাদেরকে অবগত করা হয়েছে যে তোমাদের কাজের প্রতি আমরা সন্তুষ্ট না, তোমাদের কাজকে বেগবান করো, তাহা নাহলে তোমাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আশা করতেছি এই টাইমের মধ্যে কাজটা শেষ করতে পারবো এবং আমরা আশা করব ঠিকাদারের আরও অ্যাক্টিভ হওয়ার জন্য, যাতে সে দ্রুত কাজটা শেষ করতে পারে। এ নিয়ে প্রশ্ন করা হলে নানা অজুহাত দেখিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। ওয়াসার ইয়েটা শেষ হলে তারপরে আমরা কাজ শুরু করলে সময় শেষ হবে। আর সিটি কর্পোরেশনের কাজটাও আপনার বর্জ্য ব্যবস্থাপনা, ওটার কাজও চলমান আছে। গত 30 জুনের মধ্যে কেসিসির বর্জ্য শোধনাগার কাজ শেষ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির নির্দেশ দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে সেই সময় কিছুটা বৃদ্ধি করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। চুয়াডাঙ্গার প্রধান ডাকঘরের জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে চলছে কার্যক্রম। অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘদিনেও শেষ হয়নি নতুন ভবন নির্মাণ। ডাকঘরে থাকা গুরুত্বপূর্ণ নথিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যত্রতত্র। ঠিকাদারকে দ্রুত কাজ শেষে তাগিদ দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ছাদ ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। 164 বছর আগে 1864 সালে চুয়াডাঙ্গা শহরে নির্মাণ করা হয় জেলার প্রধান ডাকঘর। সবশেষ 1970 সালে নতুন করে নির্মাণ করা হয় বর্তমান ভবনটি। বর্তমানে জরাজীর্ণ ভবনে চলছে ডাকঘরের সব কার্যক্রম। ডাকঘরটি আধুনিকায়নের লক্ষ্যে 2020 সালের জুলাইয়ে শুরু হয় নতুন ভবনের নির্মাণ কাজ। তবে 2021 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয় দফায় দফায়। সবশেষ চলতি বছরের জুনে শেষ করার কথা থাকলেও এখনও তা হয়নি। পুরাতন ভবনে স্থান সংকুলান না হওয়ায় ডাকঘরে থাকা গুরুত্বপূর্ণ নথিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যত্রতত্র। কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি ভোগান্তিতে সেবা প্রত্যাশীরাও। ছাদ ভেঙে পড়ছে, প্লাস্টার চটে পড়ছে, এখানে কোনো বাথরুম নেই, পানির লাইন নেই। দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান আপনার কাজ বন্ধ রেখেছে। অনেক মানুষ এখানে সেবা নিতে আসে, তারা দুর্ভোগে ভুগছে, এটা যেন না হয়। নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, ওখানে কাজটা যদি খুব তাড়াতাড়ি সম্ভব হয়, ওখানে আমরা এখান থেকে শিফট হলে অনেক ভালো হতো। অন্যান্য জেলাতে নির্মাণ কাজ আমাদের পরে শুরু হয়ে তারা কাজ কমপ্লিট করছে। আমাদের কাজ যদিও আগে শুরু হয়েছে, কিন্তু আমরা এখনো সেই কাজের সুফল পাচ্ছে না। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি ঠিকাদারের সঙ্গে। তবে দ্রুত শেষ করতে বারবার কর্তৃপক্ষকে জানানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। নথিপত্র রয়েছে, এগুলো যদি কোনো রকম তছরূপ হয় বা প্রাকৃতিক দুর্যোগে যদি এগুলো নষ্ট হয়ে যায়, ভিজে যায়, তাহলে এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে বা একটা রাষ্ট্রীয় ক্ষতির সম্ভাবনা এড়িয়ে যাওয়া যায় না। চুয়াডাঙ্গা প্রধান ডাকঘরের 2 তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 8 কোটি 74 লাখ টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা বাগেরহাট বাস টার্মিনালের। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী পরিবহন শ্রমিকরা। এছাড়া টার্মিনাল ভবনেও মিলছে না ন্যূনতম যাত্রী সেবা। তবে শিগগিরই সম্প্রসারণ ও আধুনিকায়নের আশ্বাস সংশ্লিষ্টদের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে খানাখন্দ আর কাদা, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 3 একর জমির ওপর 2004 সালে নির্মাণ করা হয় বাগেরহাট বাস টার্মিনাল। দীর্ঘদিন সংস্কার না করায় সড়ক ও পার্কিং এলাকায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এই অবস্থায় টার্মিনালে আসা যাত্রীরা পড়েন ভোগান্তিতে। এমনকি ভবনেও মিলছে না ন্যূনতম যাত্রী সেবা। জনদুর্ভোগ, রোড অপরিচ্ছন্ন, ভাঙা চোরা, নালা খালের মতো হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন, মানুষ হাঁটতে পারতেছে না, গাড়িতে উঠতে পারতেছে না। এই বর্ষার সিজনে হাঁটু সমানও পানি হয়, যার কারণে আমাদের খুব সমস্যা হয় চলাফেরায়। যাত্রী বেড়েছে, সেই হিসেবে আমাদের এখানে কোনো উন্নতি নাই। আমরা চাই এখানে আরও উন্নতি হোক, যাত্রীদের সুবিধা হোক।
যাত্রীদের সঙ্গে ভোগান্তিতে আছেন পরিবহন শ্রমিকরাও। স্থান সংকুলন না হয় অনেক বাস পার্কিং করা হয় প্রধান সড়কে, এমনকি অনেক কাউন্টারও নির্মাণ করা হয়েছে টার্মিনালের বাইরেও। দ্রুত সংস্কারের দাবি তাদের। ভিতরের তো অনেক বেহাল দশা, আমাদের সেবা দিতে অনেক অসুবিধা হয় যাত্রীদের। বাসটা নিয়ে যখন টার্মিনালের ভিতরে ঢুকি দেখেন আমরা উল্টি পাল্টি গর্তের ভিতরে চাকা ডেবে যায়, যাত্রী নামাতে পারি না, খুব রকমের পানি ভরা, বৃষ্টি যে হয় পানি ভরে যায়। শীঘ্রই টার্মিনালটির সম্প্রসারণ ও আধুনিকায়নের আশ্বাস সংশ্লিষ্টদের। ডিজাইনের কাজও চলতেছে, চলমান অবস্থা আছে এবং ডিজাইনটা আসলে টোটালি আমরা এটাকে আধুনিকায়ন করার জন্য চেষ্টা চলতেছে সিটিএবি প্রজেক্টের মাধ্যমে। সামনে আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে এই টার্মিনালটি কিভাবে ভালো করা যায় বা যে সমস্যাগুলো আছে সেগুলি কিভাবে সমাধান করা যায় সেই উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। বাগেরহাট বাস টার্মিনাল থেকে প্রতিদিন 8টি রুটের 3 শতাধিক বাস ও মিনি বাস চলাচল করে। সময় সংবাদ, বাগেরহাট। রংপুর পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে জামালপুরে জমি দখলের অভিযোগ উঠেছে। গতকাল জেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী খুশিদা রহমান ও তার ছেলে মোর্শেদ আলম সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তারা বলেন, শহরের ইদিলপুরের ডাকপাড়া এলাকায় পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মিজানুরের স্ত্রীর 23% জমি আছে, পাশেই মিজানুরের চাচা শ্বশুরের 61% জমি। 2016 সালে স্ত্রীর জমির পাশাপাশি চাচা শ্বশুরের জমিও দখলে নেন মিজানুর। প্রতিবাদ করলে থানায় তুলে নিয়ে নির্যাতনের হুমকি দেন। তবে এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মিজানুর রহমান। রংপুরে হিমাগার মালিকদের একতরফা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। গতকাল দুপুরে নগরীর নবদিগঞ্জ বাজারে নিজেদের দাবি আদায়ে সড়কে নামে তারা। কৃষকদের দাবি, চলতি বছর সিন্ডিকেট করে রংপুরের হিমাগারগুলোতে আলু রাখার ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর 1 লাফে বস্তা প্রতি ভাড়া বাড়ানো হয়েছে 100 থেকে 120 টাকা পর্যন্ত, যা ব্যবসায়ী ও চাষিদের জন্য অমানবিক। এর বড় প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও। এ সময় হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে ভাড়া কমানোর দাবিও জানান তারা। প্রতিবারেই এই স্টোর মালিকেরা সিন্ডিকেট করে আমাদের ভাড়া বৃদ্ধি নেয়। সারা বাংলাদেশে স্টোর ভাড়া 210-20 টাকা থেকে 280 টাকা। শুধু আমাদের রংপুরে আলু 1 বস্তা আলুর ভাড়া হচ্ছে 385 টাকা। আমরা এই ভাড়া বৈষম্যমূলক ভাড়া দিতে রাজি না। এনাদের 300 টাকা ভাড়া আমরা আজকের জন্য এখানে ইনশাল্লাহ মানে নিছি, এবং বাকি যে কোল্ড স্টোররা আছে ওরা যদি 300 টাকা ভাড়া না নেয় আমরা এর চেয়ে বড় কর্মসূচি দিয়ে এবং আন্দোলনের মুখে আমাদের দাবি আমরা আদায় করে নেওয়ার চেষ্টা করব। চাঁদপুর সেচ প্রকল্পের জলাবদ্ধতা কমতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। তবে এখনও পানিবন্দী প্রায় 6000 পরিবার। আগস্টের শেষের দিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে চাঁদপুরের সদর, হাইমচর ও ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুরের রায়পুর এবং রামগঞ্জের সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে পানিবন্দী হয়ে পড়ে 6 উপজেলার কয়েক লাখ মানুষ। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় সেচ প্রকল্প এলাকার পানি কমতে শুরু করেছে। এতে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। জলাবদ্ধতায় নষ্ট হয়েছে 22,000 হেক্টর জমির ফসল, ভেসে গেছে 5,000 পুকুর, 50টি খামারের মাছ এবং ভেঙে গেছে 100 কিলোমিটার আধা পাকা সড়ক। এখন অবস্থা মনে পাক শাক করার খুবই কষ্ট, চুলামুলা সব বিজ্জাউরা ভাঙ্গা ছিঁড়ে গেছে। এই যে ফুসকুনিটা আছে, এই একটা ফুসকুনি আছে বড়, সব মাছ দিয়ে গেছে গেটাইবা। আমি মানে 3 লক্ষ টাকার উপরে দানা করছি। ঘর দুয়ার মনে করে না, আমার ঘরও মনে হয় আদাটু পানি ছিল, তো মনে হয় না কমছে, অল্প একটু মানে শুকনা শুকনা আছে। পুরো রাস্তায় বাদে গেছে। এই যখন সব ডুবি যাওয়ার কারণে এই যে গর্তগুলা রিক্সার গাড়ি চললে সব উল্টে পড়ে যায়। পানিতে আমরা বন্ধ অবলিত হয়েছি, আমরা যে কষ্টবিরত হয়েছি, এর থেকে আমরা এই সাহায্য পাইছি, আমরা খুবই আনন্দিত। ভোরের সময় আরও থাকছে। মার্কিন নির্বাচনে রুশ গণমাধ্যমের হস্তক্ষেপের অভিযোগ ওয়াশিংটনের। ভুল তথ্য দিয়ে ভোটারদের প্রভাবিত করছে মস্কো। রাষ্ট্রীয় টেলিভিশনের 2 সাংবাদিকের শাস্তির অনুমোদন।
বরিশাল সরকারি বিএম কলেজের 5টি বাস ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিকেলে কলেজ ক্যাম্পাসের মসজিদ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। তারা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে হামলা চালিয়েছে তা দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি তাদের। দুই শিক্ষার্থীর বিরোধপূর্ণ জমির দ্বন্দ্ব মেটানোর জেরে গত মঙ্গলবার মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ হয়। রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত চলে সংঘর্ষ। দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণে অনিয়ম খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। গতকাল বিকেলে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে নোয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে তিনি একথা বলেন। অভিযোগ আছে মডেল মসজিদগুলো নির্মাণ শেষ হওয়ার আগেই ফাটল তৈরি হয়েছে। আমি একটা তদন্ত কমিটি গঠন করার চিন্তা ভাবনা করছি। বাংলাদেশের বিভিন্ন মডেল মসজিদ নির্মাণে যেখানে যেখানে অনিয়ম হয়েছে অথবা যেখানে যেখানে আমাদের নির্দেশনা মানা হয় নাই, দুর্বল কাঠামো হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে, এগুলোকে আইডেন্টিফাই করে তদন্ত কমিটি গঠন করে আমরা এগুলো চিহ্নিত করব এবং অপরাধীদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য সুপারিশ করব। শ্রমিকদের বিক্ষোভের পর নিরাপত্তার প্রতিশ্রুতিতে আজ খুলছে পোশাক কারখানা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের ভোগড়া এলাকায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। গত কয়েকদিন ধরে তৈরি পোশাক খাতে অস্থিরতা চলছিল, বিশেষ করে রাজধানীতে পার্শ্ববর্তী গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জের বেশ কয়েকটি জায়গা থেকে এরকম তথ্য পাওয়া যাচ্ছিল। বিশেষ করে আমি যদি গাজীপুরের কথা বলি, বিভিন্ন দাবিতে, বিশেষ করে বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট কিংবা নারী পুরুষ সমান সংখ্যক নিয়োগ যাতে দেয়া হয়, এই সকল দাবিতেই এই আন্দোলন চলছিল। এরই পরিপ্রেক্ষিতে গতকালকে গাজীপুরের প্রায় অর্ধশতাধিক পোশাক কারখানা তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয় এবং এরই প্রেক্ষিতে শ্রমিকরা বাইরে চলে আসে। এর আগের দৃশ্য যদি বলি, যে শ্রমিকরা কিন্তু গতকালকেও খুবই স্বাভাবিকভাবে কাজে যোগদান করার পর সেখানে বিভিন্ন কারখানার শ্রমিকরা কয়েকটি কারখানা ভাঙচুর করলে তারপরে এই কারখানা তাৎক্ষণিক ছুটি দিয়ে দেওয়া হয়। এরই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় টহল দিয়েছে। আজকে আমরা যেখানে রয়েছি গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায়, এখানে যদিও 8টার সময় কার্যক্রম শুরু হয় পোশাক কারখানার, তবে আস্তে আস্তে কিন্তু শ্রমিকরা বিভিন্ন অলিগলি থেকে আসতে শুরু করেছে, তবে সেটা সংখ্যায় খুবই কম। সাধারণত 7টা 30 থেকে তাদের এই যাত্রা শুরু হয়। গার্মেন্টস কারখানা প্রবেশের যে চিত্র সেটি দেখা যায়, যে কারণে এখন খুব বেশি যে মানুষের স্রোত সেটি দেখানো যাবে না, তবে অল্প স্বল্প লোক হলেও কারখানায় দিকে আসতে শুরু করেছে যাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি কারখানা গাজীপুরের ভোগড়া বাইপাস, এটি সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে যেহেতু শ্রমিকরা 8টার সময় কাজে যোগদান করার কথা, এর আগের যে ধরনের প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে আমরা যেখানে রয়েছি সেখানে কিছুক্ষণ আগেও দেখেছি যে সেনাবাহিনীর একটি টহল টিম এই গার্মেন্টস কারখানার এখানে ঘুরে সামনে চলে গিয়েছে। অর্থাৎ এই যে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা কিংবা কার্যক্রম, এটিকে স্বাভাবিক করার জন্য কিংবা স্বাভাবিকভাবে যাতে কার্যক্রম চলে সেই লক্ষ্যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় নিরাপত্তায় টহল দিচ্ছে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। এখন পর্যন্ত ভোর থেকে আমাদের কাছে এরকম কোনো তথ্য আসেনি। গতকালকে যখন পোশাক কারখানার শ্রমিকরা তাদের বিভিন্ন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাদের দাবি জানাচ্ছিল, তখন কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভোগান্তির। বিশেষ করে ময়মনসিংহ থেকে যেসব যাত্রীরা ঢাকা যাচ্ছিল তাদের কিন্তু ভোগান্তির চিত্র ছিল। তবে আজকে এখন পর্যন্ত স্বাভাবিক, শ্রমিকরা কাজে যোগদানের জন্য খুব অল্প স্বল্প করেই কিন্তু তারা বের হয়েছে এবং যাচ্ছে
তাদের যে কর্মস্থল সেখানে। আপনাদেরকে যদি দেখাই যে এই যে একটি গলি, এই গলি দিয়ে কিন্তু এই যে শ্রমিকরা শিল্প অধ্যুষিত গাজীপুর, এবং এখান থেকে আসলে শ্রমিকরা বিভিন্ন জায়গা থেকে তারা তাদের যে কর্মস্থল সেখানে যাওয়ার জন্য বের হয়েছে এবং আসা যাওয়া করছে। নিশ্চয়ই আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। মূলত যেটি বলছিলাম যে 7:30 থেকে এই যাত্রাটি বেশি সংখ্যক মানুষ, অর্থাৎ যারা কর্মজীবী মানুষ তারা বের হয়, তবে এখন আস্তে আস্তে মানুষ যাচ্ছে। এই পরিস্থিতিতে বলছিলাম যে যাতে করে এই যে তৈরি পোশাক কারখানার কোনো ধরনের অস্থিরতা আসলে দীর্ঘস্থায়ী না হয়, সেই কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান রয়েছে ভোর থেকে। বিশেষ করে সেনাবাহিনীর কয়েকটি দলকে আমরা দেখেছি যে টহল দিতে। কিছুক্ষণ আগেও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে ভুগরা বাইপাস দিয়ে শিল্প অঞ্চলের দিকে তাদেরকে আমরা টহল দিতে দেখেছি সেনাবাহিনীর গাড়ি। এই পরিস্থিতিতে যারা কারখানা সংশ্লিষ্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি যে তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায়ও কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়োগ করে রেখেছেন যাতে করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়। আপনারা জানেন যে রাজধানীর পার্শ্ববর্তী যে গাজীপুর, সেই গাজীপুরে তৈরি পোশাক কারখানা প্রায় 2200-র অধিক এবং অন্যান্য পোশাক কারখানাও রয়েছে। সব মিলিয়ে প্রায় 3500-এর মতো যে কলকারখানা রয়েছে। সেই কলকারখানার কিন্তু প্রতিদিনকার যে ব্যস্ততা, সেই ব্যস্ততার জন্য সাধারণত যে কার্যক্রম থাকে ভোরে, সেটির কিন্তু আসলে শুরু হয়েছে। তবে যে পরিস্থিতি জানানো যাবে যে 8টার পর যখন শ্রমিকরা কাজে যোগদান করবে তখন থেকে আসলে কী পরিস্থিতি হয় সেটি পরবর্তীতে জানানো যাবে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি খুব শান্ত। শ্রমিকরা আস্তে আস্তে তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলের দিকেই যাচ্ছে। মোটামুটি এই ছিল শিল্প অধ্যুষিত গাজীপুর থেকে শিল্প কারখানার সবশেষ তথ্য আমার কাছ থেকে। পোশাক কারখানা খোলার বিষয়ে সর্বশেষ খবর জানাতে সহকর্মী রাজিবুল হাসান যুক্ত ছিলেন গাজীপুর থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে বন্যার্তদের জন্য মোট নগদ অর্থ সংগ্রহ হয়েছে 11,10,13,569 টাকা, আর মোট ব্যয় হয়েছে 1,75,12,794 টাকা। অবশিষ্ট টাকা বন্যার্তদের পুনর্বাসনের কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকেলে টিএসসিতে গণত্রাণ কর্মসূচির সংবাদ সম্মেলনে একথা জানান সমন্বয়করা। আমাদের যে রসদগুলো এসেছিল সেই রসদগুলো আসার পরেও আমাদের যেই একটা প্যাকেজ বানাতে বাকি যেই সব জিনিসপত্র প্রয়োজন, উপকরণ প্রয়োজন ছিল, সেগুলো ক্রয় করার পিছনে আমাদের কি পরিমাণ খরচ হয়েছে এবং সেগুলো আনা নেওয়া, প্যাকেজিং সহ ডেলিভারি দেওয়া, ডিস্ট্রিবিউট করা, সেই সব কর্মকাণ্ডে আমাদের যে খরচগুলো হয়েছে সেই খরচগুলোর বিবরণী আমরা ধরেছি। এমনও হয়েছে যে তারা অনলাইন ব্যাংকিংয়েও বিশ্বাস রাখে না, তারা এখানে এসে সরাসরি আমাদের হাতে টাকাটা দিয়ে দেয়। প্রত্যেকের ত্রাণ খাওয়ার যোগ্য না অথবা তার প্রয়োজনও নেই। যে নিডি পারসন, যে অপ্রতুল দান আছে, সেই জায়গাতে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। 336,67,00,000 টাকার সার ডাল আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে 10,000 টনের মসুর ডাল কেনা হবে 98,20,00,000 টাকায়, আর 60,000 মেট্রিক টন ইউরিয়া সার 234,47,00,000 টাকায় কিনবে সরকার। বুধবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভায় ইউরিয়া সার ও স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এখন তো আমাদের প্রাধিকার হলো সার, তারপরে আপনার জ্বালানি আর মানুষের অতি প্রয়োজনীয় জিনিস। আজকে যেটা করলাম আমরা কতগুলি সার আমরা অ্যাপ্রুভ করেছি, খুব তাড়াতাড়ি আসবে। একটা আপনার কাফকো থেকে আসবে, আরও 2টা আসবে বাইরের থেকে দ্রুত, অলরেডি এসে হয়েছে তো সার। তারপর আমরা এলএনজি, থার্ড আবার মসুর ডাল, অতএব অতি প্রয়োজনীয় জিনিস সার এবং এলএনজি আজকে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি। দেশের বাইরের খবর।
নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নাগরিক আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। গতকাল রাতে রাজ্য জুড়ে রাত দখল শিরোনামের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন নানা বয়সী মানুষ। প্রদীপ জ্বালিয়ে গানে গানে জানান বিচারের দাবি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ২৬ দিন পরও উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার স্থানীয় সময় রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত রাত দখল কর্মসূচিতে বন্ধ রাখা হয় বসতবাড়ির বাতি। বিপরীতে পথে প্রতিবাদকারীদের হাতে জ্বলে ওঠে মোম, প্রদীপ কিংবা টর্চের আলো। হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে নেচে গিয়ে প্রতিবাদে বার্তা দেন বিক্ষোভকারীরা। দোষীরা শাস্তি পাক, এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই। আমাদের নিজেদের কোনো সেফটি নেই, এইটা দেখে এই উদাহরণটা তো পেয়ে গেলাম। আর যত দেরি হবে বিচারে তত মানুষের প্রতিবাদ বাড়বে, এটাই সত্যি। শাসক দল বা যেই হোক না কেন, তারা যদি ভাবে যে পুজো আসছে বলে এটা স্থিমিত হয়ে যাবে, না, এর ক্ষেত্রে আরো 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 বৃহত্তর রূপ নেবে। এখন এই অবস্থায় দাঁড়িয়েছে যে হচ্ছে কোর্টের হিয়ারিং, সুপ্রিম কোর্টের হিয়ারিং পিছিয়ে দিতে হচ্ছে, তাই তো? এর থেকে নির্লজ্জতা আর কিছু হতে পারে না। যেভাবে ঘটনাটা মোড় নিচ্ছে এবং আজকেও যে আদালত আবার পিছিয়ে দিল, তাতে আমাদের যে আন্দোলনটা ভয় পেয়ে গেছে রাষ্ট্র। বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার সাধারণ অভিভাবকরাও পথে নেমে প্রতিবাদে সামিল হন। তাদের হাতে ছিল নানা স্লোগানের পোস্টার, ব্যানার। বিচার নিশ্চিত না করতে পারলে দায়িত্বশীলদের পদত্যাগের দাবি জানান তারা। কোনো রাজনীতিকে আমরা জড়াতে চাই না, শুধুমাত্র একটা বিচারের জন্য নেমেছি। আমরা চাই আগামী প্রজন্মের কাছে যেন এই পৃথিবীটা যেন বাসযোগ্য হয় এবং সুন্দর সুস্থভাবে তারা যেন বেঁচে উঠতে পারে। ৯ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করে দুর্বৃত্তরা। পরদিন থেকেই ভারত জুড়ে শুরু হয় নাগরিক আন্দোলন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এবার রাশিয়ান গণমাধ্যমের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, রুশ গণমাধ্যম ভুল তথ্য ছড়িয়ে জনমতে প্রভাব ফেলছে। এরই মধ্যে আরটির ২ কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভ, ওয়াশিংটন ও তার পশ্চিমা মিত্রদের সহযোগিতা পেলেও একাই লড়ে যাচ্ছে মস্কো। সব বাধা বিপত্তি দূরে ঠেলে পরাক্রমশালী নেতার মতো হুঙ্কার দিয়ে তিনি একাই লড়ে যাচ্ছেন গোটা পশ্চিমাদের বিরুদ্ধে। তবে পশ্চিমারা একের পর এক কাঁটা যেন বিছিয়েই রাখছে মস্কোর চলতি পথে। এরই ধারাবাহিকতা এবার রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র। বিশেষ করে এবার পশ্চিমারা সরাসরি আঙুল তুলেছে রুশ গণমাধ্যমের দিকে। তাদের দাবি, ভুল তথ্য ছড়িয়ে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারদেরকে প্রভাবিত করছে মস্কো। আর এর পেছনে বড় ধরনের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় রুশ সরকার। ইতোমধ্যে রুশ সরকার পরিচালিত গণমাধ্যম আরটির ২ কর্মকর্তার বিরুদ্ধে এনেছে ঘোরতর অভিযোগ। গণমাধ্যমটির ২ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচার ও বিদেশি সরকারের গুপ্তচর হিসেবে কাজ করেন বলে দাবি জানায় বাইডেন প্রশাসন। ওই ২ ব্যক্তি ছাড়াও আরও ৪ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ২ জন আইনজীবী জানান, অভিযুক্ত দুজন নিজেদের স্বার্থ হাসিল করে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে বিচ্ছিন্নতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চায় এবং আসন্ন নির্বাচনে ভোটারদের মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করতে চায়। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের সেরা অর্জন। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আসন্ন ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও ভালো করা সম্ভব। পাকিস্তান থেকে দেশে ফিরে এমন মন্তব্য করেছেন নাজমুল হোসেন শান্ত। ড্রেসিং রুমে হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহের ভূমিকার প্রশংসা করেন টাইগার অধিনায়ক। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান কিছুটা অস্বস্তিতে থাকলেও দলের সব ক্রিকেটার তার পাশে আছেন বলেও জানান শান্ত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন মুহূর্ত একেবারেই বিরল। মুখে চওড়া হাসি আর হাতে সোনালি ট্রফি নিয়ে উপস্থিত টাইগার অধিনায়ক।
পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ক্রিকেট দল। কদিন বাদেই ভারত সফর, এরপর ঘরের মাঠে আতিথ্য দিতে হবে প্রোটিয়াদের। উঠতে থাকা টাইগাররা এখন এই 2 সিরিজেই দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী। খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি তাহলে আমার বিশ্বাস যে আমরা সামনে 2টা সিরিজও ভালো করব। কোচিং স্টাফের বিদেশি সদস্যরা ছিলেন না এই বহরে, একমাত্র ব্যতিক্রম হাতুরু সিংহে, যার দলের সঙ্গে আসার কারণ বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ নিজের ভবিষ্যৎ নিয়ে সবুজ সংকেত পেলে অস্ট্রেলিয়া গিয়ে ছুটি কাটিয়ে ফিরবেন আগামী 12ই সেপ্টেম্বর। তার আগে এই লঙ্কানকে নিয়ে প্রশংসা বাক্য শান্তর কণ্ঠে। প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। একমাত্র সদস্য হিসেবে এদিন দলের সঙ্গে আসেননি সাকিব আল হাসান। সাকিব না এলেও সাকিবের নামে মামলার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান ক্রিকেটাররা। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড। করাচি থেকে দোহা হয়ে প্রথম ধাপে 15 সদস্য আসেন দেশে। আরেক বিমানে কাতার হয়ে 6 সদস্য পা রাখে রাত 2:30টার দিকে। দিন চারেকের বিশ্রাম শেষে হোম অফ ক্রিকেটে ন্যাশনাল টিমের চলমান ক্যাম্পে যোগ দেবেন তারা। এরপর 15 তারিখ ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই ভারত সফরের জন্য প্রস্তুতি শুরু হলো বাংলাদেশি ক্রিকেটারদের। বুধবার দলীয় অনুশীলন শুরু করেছে টি-20-র বিবেচনায় থাকা 12 ক্রিকেটার। ব্যাটিংয়ের পাশাপাশি দীর্ঘ রানিং সেশন করেছেন মাহমুদুল্লাহ, সৌম্য, আফিফরা। তবে আলাদাভাবে নজর কেড়েছেন অনূর্ধ্ব 19 পর্যায় থেকে উঠে আসা হার্ড হিটার জিসান আলম। পাকিস্তানের মাটিতে সতীর্থদের কীর্তিতে অনুপ্রাণিত এই ক্রিকেটারও শান্তর নেতৃত্বেরও প্রশংসা করেন জাকির আলী অনিক। বলেন, ভারত সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই তৈরি হচ্ছেন। ভালো একটা সিরিজ উইন করেছি, অবশ্যই এটা অনুপ্রেরণা দিবে। একটা সময় আমরা টেস্ট ম্যাচে একজন পেস বোলার নিয়ে খেলতাম। পেস বোলাররা কতটা ইমপ্রুভ করছে যে 10 উইকেট নিতেছে। পাকিস্তানে টেস্ট দল যা করেছে তার প্রভাব স্পষ্ট। আসন্ন ভারত সফরেও মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে এই জয়, তা বলাই যায়। মুশফিক, মিরাজ, লিটন, নাহিদের পারফরমেন্স তো আছেই, সতীর্থরা প্রশংসায় ভাসাচ্ছেন শান্তর নেতৃত্বেরও। শান্ত বেসিক্যালি দেখেন, ও এজ এ ক্যাপ্টেন ও কিন্তু ভালো করতেছে, সেটা রেজাল্টই আপনারা দেখতেছেন। তো আমার মনে হয় যে ও ক্যাপ্টেন্সির ভালো দিক, ও রিস্ক নিতে পারে। টেস্ট ক্রিকেটাররা 2-3 দিন ছুটি কাটালেও ইন্ডিয়া সফরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করে দিয়েছে টি-20-র বিবেচনায় থাকা বাকিরা। তপ্ত দুপুরে হোম অফ ক্রিকেটে রানিং করেছেন ক্রিকেটাররা। 38 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস নেই আগের মতো, তবুও চালিয়ে যাচ্ছেন টিকে থাকার লড়াই। রানিং সেশনে আরও অংশ নেন আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারি, সৌম্য সরকার, নাসুম আহমেদ, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, আলিস আল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ আর আন্ডার-19 ক্রিকেট থেকে উঠে আসা হার্ড হিটার জিসান আলম। ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবাদত হোসেন আর শাহাদাত হোসেন দীপুও। উইকেট কিপিং ড্রিলে জাকির আলী অনিকের সঙ্গী হন পারভেজ ইমন। এর আগে ইনডোরের আউটার নেটে লম্বা সময় ব্যাটিংও ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। দোরগোড়ায় ভারত সিরিজ, আবার কয়েক মাস পরই চ্যাম্পিয়ন্স ট্রফি, মাথায় রাখতে হচ্ছে সব। সুরেশ রায়না অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ইম্পর্টেন্সভাবেই নেয়। তো আমার মনে হয় না তারাও লাইটলি নেবে আমাদেরকে। অবশ্যই আমরা জিতার জন্য যাব। পুরো একটা মাসই আমরা টি-20 সিনারিওতে কাজ করব। সামনে কিন্তু ডোমেস্টিক কোনো তেমন একটা খেলা নেই, এনসিএল আছে। এই জন্যই আমাদেরকে এই 1 মাসের এই সেট আপটা দেওয়া হয়েছে, যেন আমরা ব্যাটে বলের সাথে থাকতে পারি, অ্যাটলিস্ট আমরা যেন প্র্যাকটিসে হাই ইন্টেন্সিটি প্র্যাকটিসে থাকতে পারি। এই জন্যই এই ক্যাম্পটা ডাকা। এরকম ফিটনেস, এরকম ব্যাটিং, প্ল্যান্টি অফ ব্যাটিং হইতেছে, এরকম হবে, প্রতিদিনই হবে। সম্প্রতি পাকিস্তান সফরে এ দলের 4 দিনের ম্যাচে 172 রানের এক ইনিংস খেলেছেন জাকের। সাদা বলের পাশাপাশি লাল বলের ফরম্যাটের দলেও নিয়মিত সুযোগ পেতে মুখিয়ে আছেন এই উইকেট কিপার ব্যাটার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। টি-20 দলের বাইরে থাকা ক্রিকেটারদের টেস্টের জন্য প্রস্তুত করেছেন ঘরোয়া কোচরা। বাড়তি সময় পাওয়ায় ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল পাকিস্তানের বিপক্ষের সিরিজে, যার সুফল পেয়েছে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ টাইগার্স কোচ সোহেল ইসলাম। ক্রিকেটার জাকের আলী অনিকও কৃতিত্ব দিলেন দেশি কোচদের।
আন্তর্জাতিক ব্যস্ততার কারণে বিদেশি কোচদের সান্নিধ্য পান না দলের বাইরে থাকা ক্রিকেটাররা। নিজেদের সমস্যা সমাধানে দ্বারস্থ হতে হয় দেশীয় কোচদের। পাকিস্তান সিরিজের আগে অস্থির পরিস্থিতির কারণে বাংলাদেশে আসলেও হোটেল বন্দী ছিলেন জাতীয় দলের কোচরা। পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতির পুরোটাই হয়েছে দেশি কোচদের অধীনে। গেল টি-20 বিশ্বকাপ চলাকালীন দলের বাইরে থাকা ক্রিকেটাররা অনুশীলন করেছেন সোহেল ইসলাম, তারেক আজিজদের অধীনে। পাকিস্তানের বিপক্ষে গেল টেস্ট সিরিজে তার সুফল পেয়েছে বাংলাদেশ। আমাদের কাছে বেশ ভালো সময় ছিল যে লাল বলে যারা বাঞ্চ অফ প্লেয়ার, বড় একটা বাঞ্চ অফ প্লেয়ার যারা টি-20 ওয়ার্ল্ড কাপে ছিল না, তারা দেশে ছিল। তো তাদেরকে কিভাবে আমরা আসলে প্র্যাকটিস করাইলে এর মধ্যে আমরা যে শুরু হয়েছে পাকিস্তানের সাথে খেলা ছিল, আপনারা জানেন যে এর মধ্যে আমরা তাদেরকে রেডি করতে পারি। তো এই গোলটা ছিল এবং এটা মাথায় রেখে আসলে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো এবং এইখানে যারা ন্যাশনাল কোচ ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল। প্র্যাকটিসের মধ্যে এরকম ইনভলভ থাকে সবাই, পুরা আমি বলবো যে পুরা ইউনিট, তখন আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনাই থাকে এবং আপনারা দেখছেন যে লাস্ট দুইটা টেস্ট তার প্রতিফলন। এ মাসেই ভারতের বিপক্ষে আছে টেস্ট ও টি-20 সিরিজ। গুরুত্বপূর্ণ সফর সামনে রেখে পাকিস্তান সিরিজের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছেন কোচ সোহেল ইসলাম। পাকিস্তান সিরিজের সাফল্যের ধারা ভারতেও থাকবে বলে প্রত্যাশা তার। আমরা আসলে 1-to-1 কাজ করার চেষ্টা করেছি যে যার যেখানে আসলে দরকার। আমি যদি বলি যে লাল বলে ওপেনারদের আসলে কিভাবে খেলা উচিত, তাদেরকে টেকনিকেও যখন এই জিনিসটা ধরেন মেশিন বলে বা গ্রানেডে আমরা ঠিক করলাম, ওইটা নেটে, তারপরে আস্তে আস্তে গেম সিনারিওতে, পরে ম্যাচে কিভাবে সে অ্যাপ্লিকেশন করছে, তো এই জায়গাগুলোতে আমরা আসলে ধরে ধরে কাজ করার চেষ্টা করেছি। ঘরোয়া কোচদের সঙ্গে লম্বা সময় কাজ করার কারণে ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ বেশি থাকবে বলে জানান ক্রিকেটার জাকের আলী অনেক। প্রত্যেকটা প্লেয়ারের সম্বন্ধে ওনারা খুব ভালো আইডিয়া রাখেন, তো ওনাদের ইম্প্যাক্ট অনেক বেশি। আমি মনে করি যে ওনারা যেভাবে আমাদেরকে টেক কেয়ার করেন, তো এরকম স্টেপ বাই স্টেপই আমাদেরকে ওনারা দেখে রাখেন। জাতীয় দলের সাফল্যে আলাদা কোনো কৃতিত্ব নয়, বিসিবি কর্তৃক অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সোহেল ইসলাম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরও এক পরিচালক। বিসিবির প্রধান নির্বাহী বরাবর নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন পরিচালনা পরিষদে গত 3 টার্মেই পরিচালক ছিলেন দুর্জয়। মানিকগঞ্জ 1 থেকে আওয়ামী লীগের সংসদ সদস্যও ছিলেন তিনি। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে আছেন দুর্জয়। অংশ নেননি শেষ 2 বোর্ড সভাতেও। পরবর্তী সভায় অংশ না নিলে গঠনতন্ত্র অনুযায়ী বাতিল হয়ে যাবে তার পরিচালক পদ। তাই আগে ভাগেই নিজে থেকে সরে গেলেন সাবেক এই ক্রিকেটার। এর আগে পদত্যাগ করেন বিসিবির পরিচালনা পরিষদের আরও 2 পরিচালক জালাল ইউনুস এবং সাজ্জাদুল আলম ববি। এছাড়া নিজেদের পদ থেকে পদত্যাগ করেছেন বিসিবির সাবেক প্রেসিডেন্ট পাপন এবং নারী উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল, যদিও তারা 2 জন পরিচালক হিসেবে আছেন এখনও। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জয় তুলে নিতে চায় লাল সবুজ বাহিনী। অন্যদিকে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে হারাতে চায় ভুটান। থিম্পুর চাং লিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। 2016 সালে থিম্পুতে ভুটানের বিপক্ষে হারের পর কালো অধ্যায় নেমে আসে দেশের ফুটবলে, যার কারণে প্রায় 2 বছর আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। 8 বছর পর আবারও একই ভেন্যুতে ভুটানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজ বাহিনী। এবারও আছে বেশ কিছু সমীকরণ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184তম, 2 ধাপ এগিয়ে 182তে আছে ভুটান। আগামী বছরই আছে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডের খেলা। ভুটানকে হারালেই র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সেই ক্ষেত্রে বাছাই পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভুঁইয়ারা।
প্রতিপক্ষ ছাড়াও এই ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে ভুটানের কন্ডিশন। ম্যাচ ভেন্যু সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে হওয়ায় শ্বাস নিতে সমস্যা হতে পারে বাংলাদেশের ফুটবলারদের। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। আমরা এখানে 2টি ম্যাচেই জয়ের জন্য এসেছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। ভুটানের ফুটবলারদের মতো আমরা মৌসুমের মাঝামাঝি সময়ে নেই। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে। তবে আগামী বছরের ম্যাচগুলোর জন্য এই উইন্ডো খুবই গুরুত্বপূর্ণ। খুব কঠিন ম্যাচ অপেক্ষা করছে। বাংলাদেশকে ভয় না পেতে শিষ্যদের বার্তা দিয়েছেন ভুটানের কোচ। হোম কন্ডিশনের পুরো সুবিধা নিয়ে বাংলাদেশকে হারাতে চায় স্বাগতিকরা। বাংলাদেশ খুব গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে। তারা সাফ অনূর্ধ্ব 20 জিতেছে এবং তাদের দেশে রাজনৈতিক বিপ্লব হয়েছে। ফুটবলাররা সেখান থেকেও অনুপ্রাণিত হবে। অবশ্যই তারা কঠিন প্রতিপক্ষ, কিন্তু এটা আমাদের ঘরের মাঠ। আমি ছেলেদের বলবো, ভয় পেও না, প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানাও। পরিসংখ্যানে ভুটানের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। 14 ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় 11টি, মাত্র 1টিতে জিতেছে ভুটান, আর 1 ম্যাচ হয়েছে ড্র। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিক্ষোভের মুখে ছুটির পর আজ খুলছে পোশাক কারখানা। অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা উপদেষ্টাদের। প্রভাব পড়বে না বেতন পরিশোধে, জানিয়েছে বিজিএমইএ। ছাত্র গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি আজ। হতাহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। পদত্যাগের আলোচনার মধ্যেই আজ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার। মেয়াদ শেষের আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারে আউয়াল কমিশন। এবং পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত শান্তরা, আসেননি সাকিব আল হাসান। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।